12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল 29 টাকা। ১/১১ সরকার নিয়ে মূল্যায়ন কি, যা বললেন তারেক রহমান। বিএনপির চাঁদাবাজি নিয়ে সরকারকে দুষলেন রুমিন ফারহানা। এবং সর্বশেষ জানাবো ডক্টর ইউনূসের জাতিসংঘ সফরের প্রশংসা করে যা বললেন গুয়েন লুইস। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল 29 টাকা। ভোক্তা পর্যায়ে কমেছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম। 12 কেজির এলপিজির সিলিন্ডারের দাম 29 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১,২৪১ টাকা। মঙ্গলবার নতুন এ মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। আজ সন্ধ্যা থেকে নতুন এ দাম কার্যকর হবে। এছাড়া অটো গ্যাসের প্রতি ইউনিটের দাম ৫৮ টাকা ১৫ পয়সা থেকে কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১,২৭০ টাকা নির্ধারণ করা হয়। ওই মাসে প্রতি ইউনিট অটো গ্যাসের দাম ১৩ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয় ৫৮ টাকা ১৫ পয়সা। ১/১১ সরকার নিয়ে মূল্যায়ন কি, যা বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৮ সালে দেশ ছাড়তে বাধ্য হন। এর আগে সেনা সমর্থিত 1-11-এর বিতর্কিত সরকার রোষানলে পড়েন তিনি। তাকে গ্রেফতার করে জেলখানায় অমানবিক নির্যাতন করা হয়। প্রায় দেড় যুগ পরে সেই সরকার নিয়ে তারেক রহমানের মূল্যায়ন জানতে চেয়েছিল বিবিসি বাংলা। একটু পেছনে তাকাতে চাই বিবিসি বাংলার এমন প্রশ্নে তারেক রহমান বলেন, ভাই আমরা তো সামনে যেতে চাই, আপনি পেছনে কেন যাচ্ছেন? দেশকে সামনে নিতে হবে, মানে পেছন থেকেই তো শিক্ষা নিয়ে সামনে এগুতে হয়। তো পেছনের একটা বিষয়, সেটা হচ্ছে ১/১১ সরকার বা সেনা সমর্থিত সরকারের সেই সময়টা নিয়ে রাজনীতিতে অনেক আলোচনা আছে। সেই সময়টাতে ঘিরে আপনার মূল্যায়ন কি? উত্তরে তারেক রহমান বলেন, এক বাক্যে বা সংক্ষেপে যদি বলতে হয়, ১/১১ সরকার তো একটি উদ্দেশ্য প্রণোদিত, অসৎ উদ্দেশ্য প্রণোদিত একটি সরকার ছিল। তিনি বলেন, আমরা দেখেছি সেই সরকার আসলে কিভাবে দেশের যতটুকু যেমনই হোক বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যতটুকু রাজনীতি গড়ে উঠেছিল, গণতান্ত্রিক ভিত্তি ধীরে ধীরে গড়ে উঠেছিল ভুল ত্রুটি সবকিছুর ভিতর দিয়েই। কিন্তু আমরা দেখেছি যে কিভাবে তারা সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছিল, বিরাজনীতিকরণ করতে চেয়েছিল, দেশকে একটি অন্ধকার দিকে নিয়ে যেতে চেয়েছিল। পরবর্তীতে দেখেছি যে খুব সম্ভবত তাদেরই ভিন্ন আরেকটি রূপ অন্যভাবে দেখেছি আমরা, ইন দি নেম অফ ডেমোক্রেসি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সংস্কার, ভারতের সঙ্গে সম্পর্ক এবং রাজনীতির বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। প্রায় 2 দশক পর প্রথম কোনো গণমাধ্যম হিসেবে বিবিসি বাংলার মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মের সাব্বির ও সিনিয়র সাংবাদিক কাদের কল্লোল। তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই সাক্ষাৎকার দেন। 2 পর্বের সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্ব আজ মঙ্গলবার প্রকাশ করে বিবিসি বাংলা। বিএনপির চাঁদাবাজি নিয়ে সরকারকে দুষলেন রুমিন ফারহানা। দেশ জুড়ে চাঁদাবাজির সঙ্গে নাম চড়াচ্ছে বিএনপির, তবে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিএনপির বিরুদ্ধে জনগণের নেতিবাচক পারসেপশন তৈরি করেছে অন্তর্বর্তী সরকার। এটিকে সরকারের একটি কৌশল বলে উল্লেখ করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি একটি টক শোতে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। চাঁদাবাজি প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, দেখুন আমাদের ৭,৫০০ নেতাকর্মী বহিষ্কার হয়েছে। আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে পরিষ্কার করে বলেছেন, এদের সবাই যে চাঁদাবাজির জন্য বহিষ্কার হয়েছে তা কিন্তু না। অনেক সময় দেখা গেছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের ব্যাপার আছে, দলের নির্দেশ না মানার ব্যাপার আছে, ইত্যাদি ইত্যাদি কারণেও কারো কারো পদ স্থগিত হয়েছে বা তাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে যে কথাটি আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, বাংলাদেশ একটি সরকার আছে, বাংলাদেশে আইন আছে, প্রচলিত আইনে এগুলো সবগুলোই ফৌজদারি অপরাধ। তো ফৌজদারি অপরাধে যিনি অপরাধী তার ব্যাপারে তো বিএনপি কখনো বলতে যায় নাই সরকারকে যে আমার দলের যদি কেউ হয় আপনি সেখানে আইনের প্রয়োগটা করবেন না, আমার দলের যদি হয় তাহলে আপনি তাকে অ্যারেস্ট করতে পারবেন না, তার বিরুদ্ধে এফআইআর দায় মামলা করতে পারবেন না। এটা তো কোথাও বলা হয় নাই। রুমিন আরো বলেন, দেশের যে কোনো অপরাধ নিয়ন্ত্রণে
উন্নয়নের দায়িত্ব সরকারের। তিনি বলেন, যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থেকে নিজের নেতাকর্মীদের অপরাধের সময় বিএনপি যদি একটা নির্বিকার আচরণ করে, যদি বিএনপি নেতাকর্মীদের অপরাধ পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কোনো অ্যাকশন নিতে যায়, তখন যদি বিএনপি সেখানে বাধা হয়, তখন বলতে পারবেন যে বিএনপি নেতাকর্মীদের এই ধরনের অপরাধকে বিএনপি প্রশ্রয় দিচ্ছে। কিন্তু সেই অবস্থা তো এখনো তৈরি হয় নাই। দেশজুড়ে বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজিতে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে, যা নিয়ন্ত্রণ করতে পারছে না দলটি। তবে রুমিনের মতে এর ব্যর্থতা অনেকটা অন্তর্বর্তী সরকারের উপরও বর্তায়। রুমিন জানান, সরকার ইচ্ছা করেই চাঁদাবাজদের বিরুদ্ধে সেভাবে ব্যবস্থা নিচ্ছে না। বিএনপির উপর এই অভিযোগের পাহাড়গুলো চাপতে থাকুক, এটাই চাই সরকার। রুমিন বলেন, পলিটিক্স পারসেপশনের ভীষণ গুরুত্ব আছে রাজনীতিতে। সরকার চাইছে যে বিএনপি চাঁদাবাজি করে এই পারসেপশনটা সর্বত্র থাকুক। সে কারণে সরকার চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো তড়িৎ পদক্ষেপ নিচ্ছে না। সোশ্যাল মিডিয়াতেও বট বাহিনীর মাধ্যমে বিএনপির চরিত্র হনন চলছে উল্লেখ করে রুমিন বলেন, শত শত বট আইডি, একজন কর্মীর হাজারটা বট আইডি, সে তার দলের প্রোপাগান্ডা এবং বিভিন্ন দলের নেতাকর্মীদের চরিত্র হনন করেছে। এটা বিএনপি করতে পারে নাই। এখন বট আইডি খুলে প্রচারণা চালানো আমরা পারি নাই। এটা যদি ব্যর্থ হয় বা ব্যর্থতা হয়ে থাকে আমাদের, বিএনপি ক্ষমতায় গেলে এইসব অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে যাবে। উল্লেখ করে রুমিন বলেন, আমি একেবারে ব্রাহ্মণবাড়িয়ার মিটিং থেকে আপনাকে বলি, তারেক রহমান আরো বহু মাস আগে আমাদের এলাকায় যে উনি কর্মী সভা করেছেন, উনি বলেছেন যে আমরা যদি সরকার গঠন করতে পারি, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ আসলে আমরা নিজে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। দল থেকে তো বহিষ্কার হবেই হবে, উল্টো আইনগত ব্যবস্থাও আমরা নিজেরা নেব। ডক্টর ইউনূসের জাতিসংঘ সফরের প্রশংসা করে যা বললেন কোয়েন লুইস। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কোয়েন লুইস বিদায়ী সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে কোয়েন লুইস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে অধ্যাপক ইউনূসের নিউ ইয়র্ক সফর অত্যন্ত সফল মিশন ছিল বলে প্রশংসা করেন। তিনি বলেন, এই সফরের প্রধান উপদেষ্টা বেশ কিছু সংখ্যক বিশ্ব নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এবং রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের ঐতিহাসিক সম্মেলনে বক্তব্য রেখেছেন। লুইস বলেন, এই সফরে বাংলাদেশের প্রতিনিধি দলের প্রথমবারের মতো প্রধান রাজনৈতিক দলের ৬ নেতার অন্তর্ভুক্তির জাতীয় ঐক্যের এক শক্তিশালী উদাহরণ স্থাপন করেছেন। সাক্ষাতে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের টেকসই সহযোগিতা, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়। নিজের দায়িত্বকাল দিয়ে গোয়েন লুইস বলেন, গত ৩.৫ বছর ধরে বাংলাদেশের মানুষ সেবা করে আমরা কর্মজীবনের অন্যতম বড় সম্মান ও সৌভাগ্য। তিনি বলেন, আমি সরাসরি প্রত্যক্ষ করেছি এই দেশের মানুষের ধীরতা, সৃজনশীলতা ও উদারতা। সরকার, নাগরিক সমাজ ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে কাজ করা ছিল গভীরভাবে অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা। অধ্যাপক ইউনূসের প্রতি শ্রদ্ধা জানিয়ে লুইস বলেন, সামাজিক উদ্ভাবন ও ন্যায় বিচারের প্রতি অধ্যাপক ইউনূসের আজীবন নিষ্ঠা বিশ্বজুড়ে কোটি মানুষকে অনুপ্রাণিত করেছেন। তার নেতৃত্ব অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ধারণাকে নতুন মাত্রা দিয়েছে। তার দায়িত্বকাল জাতিসংঘ টেকসই উন্নয়ন সহযোগিতা কাঠামোর আওতায় বাংলাদেশের ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারের সঙ্গে যৌথভাবে নানা ফলপ্রসূ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এই সহযোগিতার ৫টি কৌশলগত অগ্রাধিকার ছিল: অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন, সবার জন্য সমতা ভিত্তিক মানব কল্যাণ, পরিবেশগত সহিংসলতা, অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা এবং লিঙ্গ সমতা। লুইসের দায়িত্বকালীন সময়ে একটি গুরুত্বপূর্ণ অর্জন ছিল ঢাকায় জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের কার্যালয় উদ্বোধন। এর মাধ্যমে জাতিসংঘের মানবাধিকার কার্যক্রম আরও শক্তিশালী এবং অধিকার ভিত্তিক উন্নয়ন সহযোগিতা গভীরতর হয়েছে। জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতিতে সহায়তা এবং শ্রম, স্বাস্থ্য ও শিক্ষা খাতের সংস্কারমূলক উদ্যোগে অংশীদারিত্ব করেছে। জলবায়ু কার্যক্রম ছিল জাতিসংঘের সব প্রচেষ্টার কেন্দ্রবিন্দু। পরিবেশগত, টেকসই ও দুর্যোগ প্রস্তুতি জোরদারের সমন্বিত কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। গোয়েন লুইস বৈশ্বিক উদ্যোগগুলোতে বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন, যেমন সবার জন্য আগাম সতর্কবার্তা, শিক্ষা রূপান্তর উদ্যোগ এবং খাদ্য ব্যবস্থা সম্মেলন। এসব ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের অংশীদারিত্ব, যৌথ মূল্যবোধ এবং কটি সমৃদ্ধ জলবায়ু সহনশীল ভবিষ্যতের স্বপ্ন ভিত্তিক। গোয়েন লুইস আরো বলেন, আমরা প্রতিশ্রুতিবদ্ধ কাউকে পিছিয়ে না রেখে লিঙ্গ সমতা ও মানবাধিকারের মূল্যবোধকে আমাদের সব কর্মকাণ্ডে প্রতিফলিত করতে। প্রিয় দর্শক, এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।